এন্টায়ার পদ্ধতিটাই একটা পরিকল্পিত এবং একটা চক্রান্ত বলে আমরা মনে করি। তার কারণটা হচ্ছে এত দ্রুত এত মানুষের তথ্য যাচাই করে সঠিকভাবে নাম তুলে আনা এটা কারোর পক্ষেই সম্ভব নয়। এই প্রথম আমরা একটা নির্বাচনে যাচ্ছি, যে নির্বাচনের আগে বিফোর অ্যান ইলেকশন ভোটাররা একটা কমপ্লিট ভোটার লিস্ট পেল। একটা কমপ্লিট ভোটার লিস্ট পাওয়ার পরে যে আমরা ভোট করতে যাই, নির্বাচন কমিশন এখানেই ব্যর্থ যে তারা নির্বাচন ডিক্লেয়ার করলো উইদাউট এনি কমপ্লিট ফুল ফ্লেজেড ভোটার লিস্ট। যখন ভোটার লিস্ট ভোট ঘোষণা হচ্ছে তখন কিছু অ্যাডজুডিকেশনে আছে, অ্যাডজুডিকেশনের পরে বলছে ট্রাইব্যুনালে আছে, কখনো কোর্ট বলছে ট্রাইব্যুনাল দুদিন আগে পর্যন্ত নাম যুক্ত হবে। ফলে টোটাল একটা তালগোল পাকানো একটা বিষয়, যে বিষয়টার মাধ্যমে আমাদের মনে হয়েছে যে নির্বাচন কমিশন তো অত্যন্ত বুদ্ধিমান একটি কমিশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসাররা সেখানে আছে, তাদের কাছ থেকে যখন এই ল্যাকুনাগুলো পাই তখন এটা মনের মধ্যে মনে হয় যে এগুলো ইনটেনশনাল, এগুলো মানে এগুলো করা হচ্ছে বা করানো হচ্ছে। কারণ তারা এতটা গ্রে ম্যাটার তাদের মধ্যে আছে, তারা টোটাল সিস্টেমটাকে গুছিয়ে করতে পারবেন না বা পারেন না, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু যে রেজাল্ট আমরা দেখছি, আউটকাম দেখছি, সেই আউটকামের মধ্যে যখন প্রবলেম থেকে যাচ্ছে তখন মনে হচ্ছে যে কোথাও একটা সামথিং ইজ রং দেয়। তো এটা ব্যক্তিগত ধারণা। তাদের নাম বাদ গেছে, তারা বৈধ নয়, তাদের নাম বাদ যায়। বৈধ এই কথাটা ঠিক নয়, বৈধ অবৈধ বিষয়টা না। নাম কাদের বাদ গেছে? নাম বাদ গেছে যারা ডেথ ভোটার, এমনিতেই বাদ যায়, প্রতি বছর বাদ যায়। যারা ডুপ্লিকেট ভোটার তাদের নাম এমনিতেই বাদ যায়। যারা শিফটেড ভোটার তাদের এমনিতেই নাম বাদ যাবে, এক জায়গায় নাম না তুলে আরেকটা জায়গায় নাম যাবে। তো স্বাভাবিকভাবে আর যারা অ্যাবসেন্ট ভোটার, যাদেরকে খুঁজে পাওয়া যায় তাদের নাম তো এমনিতেই বাদ যাবে, প্রথম রাউন্ডেই বাদ চলে গেছে। তারপরে যাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সি পশ্চিমবঙ্গের জন্য স্পেশালি তৈরি করে নিয়ে আসা হলো, এটাও একটা পরিকল্পনা, বুদ্ধিমান লোকের কাজ, অত্যন্ত ইন্টালেক্ট ব্যবহার করে এটা কাজ করা হয়েছে। তারপরেও যে ভোটার লিস্ট তৈরি হলো এআইকে প্রয়োগ করে, সেই ভোটার লিস্ট আমাদের কাছে এসেছে অ্যাডজুডিকেশনের পরেও বাবার নাম আছে, ছেলের নাম নেই। তাহলে বাংলাদেশি রোহিঙ্গা যদি বাদ দিতে চান তাহলে রোহিঙ্গারা বাংলাদেশে কে হতে পারে? বাবা যদি রোহিঙ্গা হন তাহলে ঠিক আছে, কিন্তু বাবা ভারতীয় আর তার ছেলে হয়ে যাচ্ছে রোহিঙ্গা, যে আদি তার নাম বাদ চলে যাচ্ছে, এতে কি লজিক্যালিটি আছে বুঝতে পারছি। বাবা বাইরে থেকে আসতে পারে কিন্তু ছেলে তো এখানে আছে, তাহলে বাবা যদি ভারতীয় হয়ে যায় তাহলে কোন যুক্তিতে তার ছেলে ভারতীয় হয় না? কোন যুক্তিতে তার ছেলের নাম কাটা যায়? এরকম প্রচুর ডিসক্রিপেন্সি আছে। বিয়ের পরে মুসলিম মায়েদের নাম বেগম হয়ে যায়, খাতুন থেকে বেগম হয়ে যায়। এবারে কিংবা বিবি হয়ে যায়, সেখানে নাম দেখুন সালেরা বিবি, বিবি বানান কি লেখা থাকছে? বিবি, দুটো ক্যাপিটাল বি, বিআই নয়। তাহলে যখন এটাকেই বেস করে আবার একটা এসআইআর হবে তখন এগুলো তো সব ফুল ফল্টি সমস্ত নাম এগুলোর মধ্যে যুক্ত হচ্ছে। তাহলে আজ পর্যন্ত নির্বাচন কমিশন সমস্ত তথ্য থেকে সঠিকভাবে ভোটার লিস্ট বানাবে, হয় ডেট অফ বার্থে ভুল হচ্ছে, নইলে বয়সে ভুল হচ্ছে, নতুবা নামের বানানে ভুল হচ্ছে, কোথাও বাংলা বানানো হচ্ছে, কোথাও ইংরেজি বানানো হচ্ছে। টোটাল সিস্টেমটাই একটা ঘেঁটে দেওয়ার সিস্টেম, যেটা আমি মনে করি নির্বাচন কমিশন, ভারতবর্ষের মতো নির্বাচন কমিশনের একটা গুরুত্বপূর্ণ একটা এজেন্সি, গুরুত্বপূর্ণ একটা সেকশন, তারা অনেক সুন্দরভাবে গুছিয়ে ফ্ললেস ভোটার লিস্ট বানাতে পারতেন, যেটা বানানো হলো। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী জেল খাটা আসামি হন, তাহলে সেই রাষ্ট্রের যা অবস্থা আমার তাই হচ্ছে। দেশের যে জায়গাটা সেটা ধামরাপুর থেকে, পারাদ্বীপ থেকে ধামরা চলে গেল, গ্লোবাল টেন্ডার হয়েছিল কি, এবং কস্টটা বেড়ে গেল। এই যে কস্টটা বেড়ে গেল, কি কারণে বেড়ে গেল? গ্লোবাল টেন্ডারে কারা কারা পার্টিসিপেট করেছিল, আবার নিয়ম মেনে দেওয়া হয়েছিল কিনা, তো লেজিটিমেট কোয়েশ্চেন ছিল, সে উত্তরটা কিন্তু দিচ্ছেন না। এবং কেলেঙ্কারিতে কত টাকার কেলেঙ্কারি ছিল, কতজন মারা গিয়েছিল, সে উত্তর তো দিচ্ছেন না। সে চ্যানেল দেখি না, সে চ্যানেলের দাম দিতে হবে না। আগে প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষরা 150 টাকায় টিভি দেখত, এখন সেই টিভি কস্ট বেড়ে 175 টাকা হয়েছে, 3-4টে চ্যানেল নেই। এর মধ্যে কি কারচুপি আছে সেটা তো ক্লিয়ার করছেন না। 28 দিনের কল যেটা রাঘব চাড্ডা বলেছে, সেটা নিয়ে তো কি কেলেঙ্কারি আছে বলছেন না। উল্টে ভারতবর্ষে বিজেপি যাবে, তাদের বিরুদ্ধেই সাজা দেওয়ার ব্যবস্থা জনগণ নেবে। মেহুল চোস্কি, বিজয় মালিয়া, এদের কর্পোরেট ঋণ মুকুব করা হলো, তারা ভারতবর্ষ ছেড়ে চলে গেল। এর পেছনে কে ছিল খুঁজে বার করুন না। অনেক বড় বড় কেলেঙ্কারি, এই সমস্ত কেলেঙ্কারি কথা উত্তর তো মোদিজিকে দিতে হবে।
শুধু মানুষকে ভুলভাল বললে তো হবে না, মানুষ, বাংলার মানুষ প্রশ্ন করে, সেই জন্য তাদের খুব অস্বস্তি হয়, অসুবিধা হয়। মানুষ প্রশ্ন করে, কে বড় মিথ্যে তো আর কিছু হয় না। আপনার কত পার্সেন্ট সাংসদ আপনার টিকিট দিয়েছিলেন, কত পার্সেন্ট সাংসদ আপনার ইয়েতে আছে, আপনার লোকসভাতে আছে? আপনারা রাজ্যসভায় মনোনীত করেন, কত পার্সেন্ট মহিলা সাংসদকে মনোনীত করেছেন রাজ্যসভায়, টিকিট দিয়েছেন? আজকে কত পার্সেন্ট মহিলাকে এখানে প্রার্থী করেছেন? এটা পরিষ্কার। ব্যাপারটা যে এরা মিথ্যে বলতে 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 এমন জায়গায় চলে এসছে, নিজেদের মিথ্যা দ্বারা নিজে ট্রোলড হবে। যে আমি যদি একটা দেশের প্রধানমন্ত্রী হই, আমার কথার মধ্যে যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি চলে আসে তাদের কথা ধরে, যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যদি একটা প্রধানমন্ত্রীর কথার মধ্যে থাকে, তাহলে সেই কথা মানুষ কতটা গ্রহণ করবে এটা তাকে ভাবতে হবে। রাজনৈতিক মঞ্চে হাততালি নেওয়ার জন্য অনেক কথা বলা যায়। তো আমরা বলবো 2 কোটি চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল? 15 লক্ষ টাকার প্রতিশ্রুতি কোথায় গেল? কত কারখানা হয়েছে শ্বেতপত্র প্রকাশ করুন। কত কারখানা প্রাইভেটাইজেশন হয়েছে, আদানি কত পেয়েছে, আম্বানি কত পেয়েছে, সেগুলো প্রকাশ করুন। আমরা তো তথ্য নিয়ে কথা বলছি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো লোকসভায় দাঁড়িয়ে একটা পর একটা তথ্য তুলে কথা বলছে। এগুলোর উত্তর নেই কেন? এগুলোর উত্তর নেই কেন? উত্তর তাদেরকে দিতে হবে। এরা ভেবেছিল বাঙালিরা প্রশ্ন করবে না, তারা যা যা বলবে বাঙালি মেনে চলবে, আর বাঙালি প্রশ্ন করছে বলে তাদের অস্বস্তি হচ্ছে। যারা মানুষের সঙ্গে থাকে না, ভোটের সময় তাদের অনেক নাটক করতে হয়। জয় শ্রীরাম বললে কেউ হাসাহাসি করছে না, কেউ তেড়েও তো যাচ্ছে, যেন লাফিয়ে গলাটা ধরে নেবেন, ঘাটটা ধরে নেবেন, এরকম অঙ্গভঙ্গিও তো করছে। ব্যাপারটা হচ্ছে আমি প্রার্থী, আমি হেঁটে যাচ্ছি, আমার বিরুদ্ধে মানুষ থাকতেই পারে। কিন্তু এই বিষয়টা কিন্তু বিজেপি আসার আগে ছিল না। বামফ্রন্টের সময়ে যখন তারা ভোট প্রচারে বেরোতেন, অনেক সময় বাধা পেতে হতো, কিন্তু সৌজন্যের রাজনীতিও ছিল। কেউ স্লোগান পাল্টা স্লোগান করতেন, অন্যভাবে হয়তো সাহায্য করার চেষ্টা করতেন, কিন্তু প্রচার করতে গেছে, প্রচার হয়তো করতে দিত না, কিন্তু সামনাসামনি দাঁড়িয়ে স্লোগানের যুদ্ধ চলত। এই স্লোগানের যুদ্ধ, অসৌজন্য করা, মানে অসৌজন্যের রাজনীতি, সামনাসামনি বাজে কথা বলার রাজনীতি, এটা কিন্তু বিজেপি শুরু করেছে। আজে মন্তব্য লিখি, সেই মন্তব্যটা তো আমি যদি পিতা হই আমার পুত্র দেখছে, আমার কন্যা দেখছে, আমি যদি স্বামী হই আমার স্ত্রী দেখছে, আমি যদি পুত্র হই আমার মা বাবা দেখছে। এরা ভাবছে এটা হিরোইক কাজ। এটা থেকে একটুও কোথাও ঠেকে না যে সামাজিকভাবে আমার যে সম্মান আছে সেই সম্মানটা নষ্ট হচ্ছে, পুত্রের কাছে পিতার সম্মান নষ্ট হচ্ছে, পিতার কাছে পুত্র হিসেবে সম্মান নষ্ট হচ্ছে, স্বামী হিসেবে স্ত্রীর কাছে সম্মান নষ্ট হচ্ছে। এগুলো তারা ভাবেন না। এটা একটা কালচার তৈরি করার চেষ্টা করছে বিজেপি, যে কালচারটা আমাদের যে সামাজিক বন্ধন আছে, সামাজিক যে কিছু প্রোটোকল আছে, রীতিনীতি আছে, কাস্টমস আছে, সেটাকে নষ্ট করার একটা পরিকল্পনা। তারা যেন হিরোই, 2-4টে নোংরা কথা বলতে পারলে সে বিরাট হিরো। এটা হতো বন্ধু বান্ধবদের মধ্যে হতো, কিন্তু এটা সামাজিকভাবে ছড়িয়ে পড়তো না। এটা সামাজিকভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং এটার জন্যে মানে এটা একটা পলিটিক্যাল এজেন্ডা হতো। কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা এত বাজে কথা, এত নোংরা কথা, এত অসম্মান প্রদর্শন করতে পারে না, কারণ তারা বাঙালি। বাঙালির যে স্বাভিমান আছে, স্বাধিকার আছে, কৃষ্টি সংস্কৃতি আছে, সেটা বাঙালিরা মেনে চলার চেষ্টা করে, সভ্য জাতি হিসেবে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করে।